আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে আসলাম লজিক সেকেন্ড পেপার চ্যাপ্টার 1। এই চ্যাপ্টারটির উপরে আজকে আমরা টেস্ট পেপার সলভিং এবং রিভিশন ক্লাস করব, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটি হচ্ছে মূলত আমাদের যৌক্তিক সংজ্ঞা নিয়ে। যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞার আরো বিভিন্ন প্রকারভেদ, তারপর যৌক্তিক সংজ্ঞা রিলেটেড যেসব অনুপপত্তি, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা যদি প্রথমেই যাই, আমরা প্রথম সৃজনশীলটিতে, আমাদের প্রথম সৃজনশীলটি হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2022-এ আসা। এখানে আমরা যদি দেখি, আমাদের কথায় দেখো বলা হচ্ছে অব্যাপক সংজ্ঞা কাকে বলে। অব্যাপক সংজ্ঞা কি? অব্যাপক সংজ্ঞা হচ্ছে মূলত তোমার কোন পদের সংজ্ঞায় যখন সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ হচ্ছে তোমার সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ কম হয়, ঠিক আছে। তো আমরা যদি বলি, দেখো তোমার এই ক্ষেত্রে অব্যাপক যদি বলি যে, দেখো আমি যদি একটা উদাহরণ দিই, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব, ঠিক আছে। মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের সংজ্ঞেয় পদের ব্যাখ্যার্থ হচ্ছে সংজ্ঞার্থ পদের। সংজ্ঞেয় পদ কোনটি? সংজ্ঞেয় পদ হচ্ছে দেখো তোমার এইটা, ঠিক আছে। আর সংজ্ঞার্থ পদ এইটা। এখন দেখো তুমি যে এই যে মানুষ পদের ব্যাখ্যার্থ তোমার কি বেশি নাকি এটা বেশি বা কম, ঠিক আছে। কোনটার ব্যাখ্যার্থ কম বা কোনটার ব্যাখ্যার্থ বেশি? দেখো এই ক্ষেত্রে ব্যাখ্যার্থ বেশি কার? এইটা। কারণ দেখো তোমার মানুষ শুধুমাত্র বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীবী নয়, বরং মানুষ হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য অসভ্য যত মানুষ আছে তারা সবাই তোমার মানুষ, ঠিক আছে। বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য কিংবা অসভ্য সবাই তোমার মানুষ। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে এর ব্যাখ্যার্থটা কি? এর ব্যাখ্যার্থটা হচ্ছে তোমার কম আর এর ব্যাখ্যার্থটা হচ্ছে বেশি। তো এই ক্ষেত্রে আমাদের কোন অনুপপত্তি ঘটেছে এই সংজ্ঞার মাধ্যমে? এটা হচ্ছে আমাদের অব্যাপক জনিত, ঠিক আছে, অব্যাপক। আর যদি দেখো অতি ব্যাপক যদি হইতো তাহলে কেমন হইতো? দেখো মানুষ হয় জীব, ঠিক আছে। যদি এই কথাটা বলতাম তখন দেখো কি হইতো? তখন তোমার এইটার ব্যাখ্যার্থ হইতো বেশি আর এই মানুষ পদের ব্যাখ্যার্থ হইতো কম, ঠিক আছে। তখন কি হইতো? তখন দেখা যেত এটা অব্যাপক না হয়ে এটা কি হইতো? অতি ব্যাপক। তো এটা একটা বেসিক ধারণা আমরা বুঝতে পারি এই ক্ষেত্র থেকে। আমরা এই জায়গা থেকে বুঝতে পারি যে অতি ব্যাপক হয় কখন আর অব্যাপক হয় কখন, ঠিক আছে। একটা সংজ্ঞা, এটা আমরা বেসিক, যেটা আমাদের সামনে কাজে লাগবে। তো আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন ঘটে, ঠিক আছে। চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন ঘটে এটা যদি দেখো, আমি তোমাকে বলি যে দেখো আমি যদি বলি দেখো যদি মানুষের সংজ্ঞাটা যদি দিতে যায় এইরকম ভাবে, মানুষ হয় মনুষ্য জাতীয় প্রাণী। এখন দেখো এই ক্ষেত্রে যেটা ঘটেছে, দেখো এই ক্ষেত্রেও আমাদের মানুষ, আবার এই ক্ষেত্রেও আমাদের দেখো মানুষ কথাটার উল্লেখ আছে, ঠিক আছে। যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, এই যে বিষয়টা, ঠিক আছে। যে মানুষ মানেও তো মনুষ্য জাতীয়, আবার মনুষ্য মানেও তো তোমার মানুষ, ঠিক আছে। এই যে তোমার চক্রক, যে একটা চক্রক ঘটেছে, ঠিক আছে, একটা চক্রক, এই বিষয়টা হচ্ছে তোমার চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। একটা যখন আমরা একটা পদের সংজ্ঞা দিতে যাই, তখন যখন আমরা সেটাকে আবার একই বিষয় দ্বারা আমরা তুলে ধরি, ঠিক আছে। দেখা যাচ্ছে যে ঘুরিয়ে ফিরে এই দুইটা বিষয়, সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের তোমার দুইটা বিষয়ের তোমার মিনিং একই হয়, তখন সেটাকে আমরা চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলি, ঠিক আছে। তো আমরা যদি এই ক্ষেত্রে দেখো গতে বলি যে দৃশ্যকল্প একে ব্যাখ্যা করো, ঠিক আছে। দৃশ্যকল্প একটা কি? দেখো এটা বলা আছে তোমার মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তো দেখো এটা কি? এটা হচ্ছে মূলত আমাদের দেখো একটা যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে। এটা দ্বারা আমাদের যৌক্তিক সংজ্ঞাকে নির্দেশ করা হচ্ছে। তো যৌক্তিক সংজ্ঞা কি? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে তোমার একটি পদের পূর্ণ জাতার্থ, ঠিক আছে। একটি পদের পূর্ণ জাতার্থ উল্লেখের মাধ্যমে যখন পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে কি বলে? তখন সেটাকে যৌক্তিক সংজ্ঞা বলে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যেটা উদাহরণটা ছিল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। আমরা জানি যে একটা যদি পদের সংজ্ঞা দিতে যাই তাহলে সেই ইশারা আমাদের জাত্যর্থটা প্রকাশ করতে হয় এবং ওইটার নিকটতম জাতিটাকে আমাদের উল্লেখ করতে হয়। তো দেখো মানুষের নিকটতম জাতি কি? মানুষের নিকটতম জাতি হচ্ছে প্রাণী। তো এটা আমাদের উল্লেখ আছে। আরেকটা বিষয় আছে মানুষের তোমার জাত্যর্থটা কি? মানুষের জাত্যর্থটা হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তি সম্পন্ন।
তার মানে এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, দেখো যে মানুষ পদের যে বিষয়গুলো দরকার সংজ্ঞা প্রদানের জন্য একটি পদের, মানুষ পদের সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, যেমন তার জাত্যর্থ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন কিংবা তার নিকটতম বা আসন্নতম জাতি, প্রাণী, এই বিষয়গুলোর উল্লেখ আছে। অতএব আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে আমাদের যৌক্তিক সংজ্ঞাকে নির্দেশ করা হচ্ছে। ঘতে দেখো বলা হচ্ছে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 1 এর ত্রুটিপূর্ণ রূপ। দৃশ্যকল্প 2টা দেখি আগে। পরাধীনতা হচ্ছে স্বাধীনতার অভাব। তো এটা দৃশ্যকল্প 1 এর ত্রুটিপূর্ণ রূপ। তার মানে দৃশ্যকল্প 1টা কি? দৃশ্যকল্প 1টা হচ্ছে আমাদের দেখো যৌক্তিক সংজ্ঞা। এক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার ত্রুটিপূর্ণ রূপের কথা বলা হচ্ছে। তো আমরা যদি দেখি এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার এই সংজ্ঞাটা কি সঠিক কিনা। দেখো এই সংজ্ঞাটা হচ্ছে তোমার এক্ষেত্রে বলা হচ্ছে পরাধীনতা হচ্ছে স্বাধীনতার অভাব। তার মানে এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো একটা ন অর্থক যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এক্ষেত্রে তুলে ধরা হয়েছে যে পরাধীনতা হচ্ছে স্বাধীনতার অভাব। এই যে অভাব, এই অভাবটা কিন্তু আমাদের দেখো ন অর্থক এই বিষয়টাকে তুলে ধরছে। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমাদের ন অর্থক সংজ্ঞাজনিত যে অনুপপত্তি, সেই অনুপপত্তিটা এই ক্ষেত্রে আমাদের তুলে ধরা হয়েছে। তার মানে এই ক্ষেত্রে দেখো ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন ঘটে? যখন যৌক্তিক সংজ্ঞা অনুযায়ী আমরা যখন একটা পদের তোমার সেটার আসন্নতম জাতি বলো কিংবা আমাদের জাত্যর্থ যেটা অনিবার্য বা নিঃসৃত, এগুলো যখন আমরা প্রকাশ করি না বা এগুলার যখন ত্রুটি ঘটে তখনই তোমার হয়। ঠিক আছে, এটার অনুপপত্তি ঘটে। আর ঠিক যেমনটা ঘটেছে দৃশ্যকল্প 2-এ, যে ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ন অর্থক ওয়ার্ড ব্যবহার করার কারণে এই ক্ষেত্রে ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অতএব আমরা বুঝতে পারি যে এটা আমাদের দৃশ্যকল্প 2টি হচ্ছে দৃশ্যকল্প 1 এর ত্রুটিপূর্ণ রূপ। ঠিক আছে, তো আমরা যদি দেখো পরবর্তী সৃজনশীলে যাই, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের কতে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি। যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টি। ঠিক আছে, দেখো যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় না কেন। এখন দেখো যৌক্তিক সংজ্ঞা করার জন্য আমরা জানি যে 2টি বিষয় খুবই প্রয়োজন। একটি হচ্ছে তোমার জাত্যর্থ, আরেকটি হচ্ছে তোমার নিকটতম জাতি। এখন দেখো যখন আমরা একটি নামবাচক শব্দ ব্যবহার করব, এটার কিন্তু তোমার সর্বজনীন একটা তোমার জাত্যর্থ কিন্তু পাওয়া যাবে না। যেমন আমি তোমার ধরো একটা নাম বললাম রহিম। ঠিক আছে, এখন রহিমের কিন্তু সর্বজনীন কোনো জাত্যর্থ নাই। রহিমের কিন্তু দেখো তোমার হইতে পারে সে বোবা, তার মানে কি সে কথা বলতে পারে না। আবার দেখা যাচ্ছে আরেকটা রহিম আছে সে হয়তো বা চোখে দেখে না, কিংবা আরেকটা রহিম আছে যে তোমার কি বলে তোমার বধির, কিংবা একজন আছে যার বুদ্ধি কম, ঠিক আছে, বোকা, এরকম হইতে পারে। আবার যদি বলি রহিমের নিকটতম জাতি কি, এক্ষেত্রে কিন্তু যেহেতু এটা একটা তোমার নামবাচক শব্দ, এটার কিন্তু কোনো নিকটতম জাতি নাই। ঠিক আছে, যদি এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এই জন্য বলা হচ্ছে যে যেহেতু নামবাচক শব্দ, এটার কোনো জাত্যর্থ কিংবা নিকটতম জাতি আমরা প্রকাশ করতে পারি না, অতএব কিন্তু এইসব নামবাচক শব্দে তোমার যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তুমি যদি দেখো এক্ষেত্রে গতে দেখো বলা হচ্ছে যুক্তি 1-এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। যুক্তি 1টা কি? যুক্তি 1টা হচ্ছে তোমার দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বিদ্যা হলো জীবনের আলো। তো আমরা জানি যে এক ধরনের অনুপপত্তি আছে, সেটা হচ্ছে তোমার রূপক। ঠিক আছে, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তার মানে এক্ষেত্রে দেখো রূপক এই বিষয়টা তুলে ধরা হয়। যদি দেখো এক্ষেত্রে দেখো বলা হচ্ছে বিদ্যা হচ্ছে জীবনের আলো, এই যে দেখো জীবনের আলো, এটা কি? এটা কিন্তু এক ধরনের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে জীবনের আলো। বিদ্যা কি কখনো জীবনের আলো হইতে পারে? এটা দুইটা আলাদা বিষয়। আমরা এটাকে তুলনা করার জন্য রূপক অর্থে, যেমন আলো যেমন আমাদের একটা পথকে নির্দেশ করে বা পথকে আমাদের আলোকিত করে তোলে, ঠিক তেমনি বিদ্যাটা আমাদের জীবনের পথকে সুন্দর করে তোলে, আলোকিত করে তোলে। এই জন্য কিন্তু বিদ্যাকে তোমার জীবনের আলো বলা হয়, কিন্তু এটা কিন্তু মূলত রূপক অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমার বলা হচ্ছে যে বিদ্যা হলো জীবনের আলো, এটা দ্বারা তোমার রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এটাকে নির্দেশ করা হয়েছে। তারপর দেখো তোমার যুক্তি 2-এ বিষয়টির প্রতিফলিত হয়েছে। যুক্তি 2-এ কোন বিষয়টির প্রতিফলিত হয়েছে? দেখো যুক্তি 2-এ বলা হচ্ছে তোমার মানুষ হয় এমন প্রাণী যে কথা বলতে পারে। তোমার দেখো এক্ষেত্রে মানুষ পদের একটা সংজ্ঞা দেওয়ার মতো এই বিষয় করা হয়েছে, কিন্তু আমরা জানি মানুষ পদের সংজ্ঞা হচ্ছে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। কিন্তু এক্ষেত্রে দেখো বলা হচ্ছে মানুষ হয় এমন প্রাণী যে কথা বলতে পারে। তার মানে এটা দ্বারা আসলে কোন বিষয়টি? এটি দ্বারা কি যৌক্তিক সংজ্ঞার প্রতিফলিত হয়েছে? হয় নাই। কারণ কি? এটা দেখো বুঝার আরেকটা ট্রিক হলে এক্ষেত্রে কিন্তু বলেই দেওয়া আছে যৌক্তিক সংজ্ঞার সাথে তার পার্থক্য নির্ণয় করো। তার মানে যৌক্তিক সংজ্ঞার সাথে এটার পার্থক্য আছে, তার মানে এটা যৌক্তিক সংজ্ঞা নয়।
তো এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে মূলত আমাদের বর্ণনা। কারণ দেখো এক্ষেত্রে মানুষ পদের বর্ণনা প্রদান করা হচ্ছে, ঠিক আছে, যে মানুষ পদটা কেমন। মানুষ হচ্ছে এমন প্রাণী যে কথা বলতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে মানুষ পদের একটা বর্ণনা। তার মানে এই ক্ষেত্রে দেখো বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার যদি আমরা পার্থক্য করতে যাই, আমাদের এটা দেখো কি করতে হবে, আমরা এইভাবে ডিরেক্ট এইভাবে না লিখে দিয়ে ধরো আমরা এইভাবেই করে লিখতে পারি, ঠিক আছে, আমরা এইভাবে ছক করে লিখতে পারি যে এই ক্ষেত্রে বর্ণনা, এক সাইডে দিলাম আমরা বর্ণনা, আরেক পাশে দিলাম আমরা সংজ্ঞা দিলাম। তারপর আমরা এইভাবে 1 2 তারপর 3, ঠিক এইখানে আমরা 1 2 3 এইভাবে দিব, ঠিক আছে, দিয়ে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যেমন বর্ণনায় কি করা হয়, বর্ণনায় কোনো নিয়ম মানা হয় না, যৌক্তিক সংজ্ঞায় নিয়ম মানা হয়, ঠিক আছে, যৌক্তিক সংজ্ঞায় নিয়ম মানা হয়। তারপর দেখো এই ক্ষেত্রে বলতে পারি আমরা বর্ণনার মাধ্যমে কোনো পদের প্রকৃত রূপ জানা যায় না, কিন্তু সংজ্ঞার মাধ্যমে কোনো পদের প্রকৃত রূপ জানা যায়। বর্ণনা আমরা যে কোনো নামবাচক শব্দের দিতে পারি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা দিলে তিনি একজন বিশ্বকবি, তিনি বাংলায় কবিতা লিখতেন কিংবা বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, এইরকম। কিন্তু তুমি যদি নামবাচক শব্দের কোনো তুমি দিতে পারবা না, যৌক্তিক সংজ্ঞা দিতে পারবা না। বর্ণনা তোমার এক এক সময় এক এক রকম হয়, যৌক্তিক সংজ্ঞা সব সময় একই রকম হয়। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের ব্যক্তার্থপদ এবং জাত্যর্থপদ কিন্তু আমাদের একরকম হয় না, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু দুইটার ব্যক্তার্থ একই রকম হইতে হয়, এই সংজ্ঞাপদ সংজ্ঞার্থপদের। তারপর দেখো এইরকম তোমার এরকম অনেকগুলো বিষয় আমরা 5টা 6টা যে কয়টা আমাদের মনে থাকে আমরা এগুলা পড়ে যাব এই বিষয়টা, কারণ এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার তোমার পার্থক্য কিংবা বর্ণনার বৈশিষ্ট্য কিংবা যৌক্তিক সংজ্ঞার যে বৈশিষ্ট্যগুলা এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো আমরা দেখো পরবর্তী সৃজনশীলে যদি যাই, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে সংজ্ঞেয় পদ কি, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের দেখো কথায় বলা আছে সংজ্ঞেয় পদ কি। সংজ্ঞেয় পদ হচ্ছে যেই পদটার সংজ্ঞা দেওয়া হয়, ঠিক আছে। যদি আমরা বলি যে তোমার এই যে মানুষ, ঠিক আছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ঠিক আছে, এই যে মানুষ পদটার যে আমরা সংজ্ঞা দিলাম, এই মানুষ পদটা হচ্ছে তোমার সংজ্ঞেয় পদ। আর এই ক্ষেত্রে আমরা যা বলবো মানুষ সম্পর্কে, যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বা যেই বিষয়টা বলবো এটা হচ্ছে সংজ্ঞার্থ পদ, ঠিক আছে, যার সংজ্ঞা দেওয়া হয় সে হচ্ছে সংজ্ঞেয়, আর তোমার যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। তারপর দেখো এক্ষেত্রে আমাদের খতে বলা হচ্ছে বর্ণনার বৈজ্ঞানিক প্রক্রিয়া নয় কেন। বর্ণনা আমরা জানি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, যৌক্তিক সংজ্ঞাটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া, বর্ণনা বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, কারণ এই ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নেই, ঠিক আছে, নিয়ম নেই, এক্ষেত্রে নিয়ম মানার কোনো বালাই নেই, বা নিয়ম না মানলে কোনো অনুপপত্তি হয় না, বা কোনো ধরনের সমস্যা হয় না, কিংবা এটার জন্য আমাদের কোনো আলাদা কোনো পদ নেই, কিংবা এটার জন্য আমরা কোনো এটা দ্বারা কোনো ব্যক্তার্থ বা জাত্যার্থকে কিছু প্রকাশ করা হয় না। এর জন্য এটা মূলত হচ্ছে আমাদের তোমার কি বলে, এটা কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়। ঘতে দেখো বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প 2 যদি দেখি পৃথিবী 9 নক্ষত্র, আমরা জানি যে এই যে 9 যে বিষয়টা বলা আছে এটা ন অর্থক যদি থাকে, ন অর্থক যেই বিষয়টা আছে ন অর্থক, এটা থাকলে আমরা জানি যে ওই ক্ষেত্রে কি ঘটে, ওই ক্ষেত্রে আমাদের ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তো আমরা কোনো সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কোনো বিষয় না বা হ্যাঁ নয় এই বিষয় দ্বারা আমরা করতে পারবো না, যে মানুষ নয় গরু ছাগল, মানুষ নয় কুকুর, বা পৃথিবী 9 নক্ষত্র, ঠিক আছে, পৃথিবী 9 সূর্য, এইভাবে কোনো পদের সংজ্ঞা দেওয়া যায় না। এর জন্য এটা আমাদের এই ক্ষেত্রে কোন ধরনের অনুপপত্তি ঘটে, এই ক্ষেত্রে আমাদের ঘটে হচ্ছে তোমার ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তো এই ক্ষেত্রে তোমার এটা করার কিভাবে লিখতে হয় এটা যদি আমি তোমাদের দেখাই, এই ক্ষেত্রে তোমরা মানে এটা একই যদি কোনো অনুপপত্তি আসে বা যৌক্তিক সংজ্ঞা রিলেটেড আসে তাহলে এইভাবে অ্যান্সার করবে। তোমরা প্রথমে দিবা 1 নাম্বার প্যারায় যে এই যৌক্তিক সংজ্ঞাটা এটা কি কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। প্রথম বলবা দৃশ্যকল্প 2 ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তারপর একটু মনে করো খাতা তো মার্জিন এইভাবে, ঠিক আছে, তো তারপর তুমি পরের এটা একটু এই দিক থেকে শুরু করবা, 2 নাম্বার প্যারাটা 2 নাম্বার প্যারা মানে মার্কিং করবা না, আমি দেখাচ্ছি, এদিক থেকে লিখবা যে যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞা কি এই সংজ্ঞাটা দিলা, ঠিক আছে, দেওয়ার পরে বললা তুমি ন অর্থক, তারপর দিলা যে যৌক্তিক সংজ্ঞায় কি কি নিয়ম মানা হয়, ঠিক আছে, যৌক্তিক সংজ্ঞায় 5টা নিয়ম মানা হয় এই, ঠিক আছে, 3 থেকে 5 লাইনের মধ্যে তুমি দিলা। তারপর তুমি 3 নাম্বার প্যারাটা আবার এই দিক থেকে শুরু করলে, বললা যে ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা কি। ন অর্থক সংজ্ঞাজনিত হচ্ছে এই, ঠিক আছে, সংজ্ঞার মধ্যে নয় ব্যবহার করলে বা কোনো পদের সাথে সংজ্ঞার্থ পদ এবং সংজ্ঞেয় পদের মাঝে যদি আমরা সংযোজক হিসাবে নয়কে ব্যবহার করি তাহলে ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে, ঠিক আছে।
উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে পৃথিবী 9 নক্ষত্র, এক্ষেত্রে আমাদের দেয়া আছে একটা নামমূলক কি দেওয়া আছে, ওয়ার্ড ব্যবহার করা আছে, তার মানে এক্ষেত্রে আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। এইভাবে 3টা প্যারা যখন তুমি এটার জন্য 1 মার্কস, এটার জন্য 1 মার্কস, এটার জন্য 1 মার্কস। প্রথমটা হচ্ছে তোমার জ্ঞানমূলক, ঠিক আছে, যে তুমি প্রশ্নের উত্তরটা সঠিক পারলা কিনা, ঠিক আছে, পারলা কিনা, এই জন্য তোমার জ্ঞানমূলকে দিল। এক্ষেত্রে হতে ব্যাখ্যামূলক, ঠিক আছে, তুমি বিষয়টা ব্যাখ্যা করলে যে এটা কোনটার মধ্যে পড়ে, যৌক্তিক সংজ্ঞার মধ্যে, যৌক্তিক সংজ্ঞা কি, ঠিক আছে, বা নর্থক সংজ্ঞাজনিত অনুপত্তি কি, এটা দিলা। তারপরে এই ক্ষেত্রে আইসা তুমি যদি এই ক্ষেত্রে নর্থক সংজ্ঞাজনিত না দাও, তাহলে এই ক্ষেত্রে আইসা তুমি নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা কি এই ক্ষেত্রে দিয়া তারপরে এটা তুমি এই ক্ষেত্রে মূলত প্রয়োগ করবা যে এই নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা কিভাবে উদ্দীপকের সাথে আমাদের এই ক্ষেত্রে মিলে যায়, প্রয়োগ করবা, ঠিক আছে। প্রয়োগ করার পরে তুমি এই ক্ষেত্রে বলবা যে এই ক্ষেত্রে নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি করেছে। এই ক্ষেত্রে যদি 3 তোমাকে না দেয় 3 এ 3, তারপরে আমাকে বলবা, ঠিক আছে। দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে, তোমার ঘতে বলা হচ্ছে দৃশ্যকল্প 1 এর সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা নয়। তুমি কি এই বক্তব্যের সাথে একমত পোষণ করো? আচ্ছা, আমরা দেখি সংস্কৃত হয় একটি জাতির দর্পণ, সংস্কৃতি হয় একটি জাতির দর্পণ। দর্পণ মানে হচ্ছে যেটা দ্বারা আমরা নিজেদেরকে দেখি, তো সংস্কৃতি দ্বারা আমরা মূলত একটা জাতিকে দেখে থাকি, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এই ক্ষেত্রে আমাদের সংস্কৃতি হয় জাতির দর্পণ, কিন্তু এটা কিন্তু মূলত দেখো একটা তুলনা করা হয়েছে, তার মানে এটা কিন্তু দেখো একটা রূপক সংজ্ঞাজনিত, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের রূপক, ঠিক আছে, কারণ কোনো সংস্কৃতির সাথে দর্পণে কোনো সম্পর্ক নেই, কিন্তু মূলত আমাদের এক্ষেত্রে রূপক এই বিষয়টা বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তার মানে এটা যথার্থ সংজ্ঞা নয়, তার মানে তুমি এটার সাথে একমত, এটা যথার্থ সংজ্ঞা নয়, ঠিক আছে। তো এটা তুমি এই সেগমেন্টে তুমি এইভাবে করে লিখতে পারো। এটা তুমি প্রথমে দিলা যে এটা যথার্থ সংজ্ঞা নয়, তারপর তুমি বলা যে এটার সাথে তুমি একমত পোষণ করো, তারপর তুমি বলা যৌক্তিক সংজ্ঞা কি, তারপর তুমি বললা এই ক্ষেত্রে 3 নাম্বার প্যারায় এসে বললা তুমি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে তোমার আমরা জানি যে এই উদ্দীপকের সাথে তুমি প্রয়োগ করবা, ঠিক আছে। এই পর্যন্ত তুমি সেম রাখবা যে এই ক্ষেত্রে এসে তুমি প্রয়োগ করবা যে এটা হয় জাতির দর্পণ, ঠিক আছে, উদ্দীপক বলা আছে এটা দ্বারা আমাদের মূলত রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে, ঠিক আছে। এটা বললা, বলার পরে 4 নাম্বার প্যারায় এসে তুমি 4 নাম্বার প্যারা যেটা হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা, এই ক্ষেত্রে তুমি এসে বলবা যে এই ক্ষেত্রে কি বলবা, তুমি এই ক্ষেত্রে বলবা যে এই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি, কারণ অতএব আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি পাঠ্য বইয়ের সাথে মিলে যে এই ক্ষেত্রে আমাদের এটা রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে, কারণ এই ক্ষেত্রে আমাদের সংস্কৃতিকে একটা জাতির দর্পণের সাথে তুলনা করা হয়েছে, যার ফলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আর জানি যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে যখন আমাদের যৌক্তিক সংজ্ঞার তোমার নিয়মকে মানা হয় না, ঠিক আছে, যে 5টি নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম আছে যেটা লঙ্ঘন ঘটেছে, অতএব এক্ষেত্রে আমাদের তোমার কি ঘটেছে, এই ক্ষেত্রে তোমার রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে এবং আমি এটার সাথে একমত যেটা কোনো যথার্থ সংজ্ঞা নয়। এই ক্ষেত্রে তুমি এই 4 নাম্বার প্যারায় সেটা দিবা, এটার জন্য তখন তোমার আরেক মার্কস। তার মানে তুমি 3 এ 3, 4 এ 4, 2 এ 2, 1 এ 1 কিন্তু পাচ্ছ। একটা এই লজিকে কিন্তু তোমার নাম্বার, আর্টসের জন্য নাম্বার তোলা সবচেয়ে সহজ, যেটা যাদের আমাদের কোনো ব্যবহারিক বা জিওগ্রাফি নেই, ঠিক আছে, তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে লজিকে এবং ইকোনমিক্সে নাম্বার তোলা, কারণ আমরা জানি যে আমাদের পৌরনীতি কিংবা সোশ্যাল ওয়ার্ক বিশেষ করে এটার মধ্যে নাম্বার উঠেই না। এর জন্য তোমার এই ক্ষেত্রে এই বিষয়গুলো তোমারই করতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তারপর যদি দেখো এক্ষেত্রে বলা আছে, দেখো 5 নম্বর সৃজনশীলের সংজ্ঞা কি। সংজ্ঞা কি আমরা জানি, সংজ্ঞা বলতে এক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা বোঝানো হচ্ছে যে কোনো একটি পদের পূর্ণ যথার্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্ট ও বোধগম্য করে তোলাকে সংজ্ঞা বলা হয়, ঠিক আছে। দেখো খতে বলা আছে সব পদে যৌক্তিক সংজ্ঞার প্রদান যায় না কেন, ঠিক আছে। আমরা জানি যে ওই যে তোমার নামবাচক শব্দ যেগুলো আছে বা বিশেষ শব্দ যেগুলো আছে ওগুলা জাত্যর্থ কিংবা আমরা তোমার এই যে বিষয়গুলো আছে কি আছে তোমার জাত্যর্থ কিংবা আমাদের কি বলে আসন্নতম জাতি এগুলা প্রকাশ করা যায় না, যার ফলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু সব পদে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না। তারপর দেখো গতে বলা আছে উদ্দীপকে সুমন প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? সুমন প্রদত্ত কি সংজ্ঞাটি ছিল? দেখো তোমার সুমন বলল মানুষ হয় মনুষ্য জাতীয় দ্বীপ, মানুষ হয় মনুষ্য জাতীয় দ্বীপ। এই যে আমি তোমাদেরকে কিন্তু প্রথমেই এরকম একটা বিষয় বলেছিলাম যে এই ক্ষেত্রে কোন অনুপপত্তিটা ঘটেছে, কারণ এই ক্ষেত্রে দেখো সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ, ঠিক আছে, এই দুইটা সংজ্ঞার্থ পদ, ঠিক আছে, সরি সংজ্ঞার্থ পদ এবং সংজ্ঞেয় পদ দুইটা বিষয় কিন্তু একই বিষয় বোঝানো হচ্ছে। মানুষ দ্বারা মনুষ্য জাতীয় বোঝায়, মনুষ্য জাতীয় দ্বারা মানুষ বোঝায়, তার মানে এক্ষেত্রে কি দেখো তোমার চক্রক, ঠিক আছে, চক্রক এই বিষয়টা ঘটেছে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কোন অনুপপত্তি ঘটেছে? চক্রক সংজ্ঞাজনিত যে অনুপপত্তিটা। তারপর দেখো ঘতে বলা আছে তোমার
ঘতে দেখো বলা আছে মামুন ও রাশেদ প্রদত্ত সংজ্ঞায় পাঠ্যপুস্তকের যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে। কোন দুটি বিষয়ে? দেখো মামুন এবং রাশেদ। মামুন কি বলেছে? মানুষ হলো জীব, মানুষ হলো জীব। আর রাশেদ বলেছে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব। আমরা কিন্তু দেখো আগে যে এইগুলা কিছু উদাহরণ দিয়েছিলাম একদম শুরুতে, যে অব্যাপ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এই বিষয়টা কিন্তু এক্ষেত্রে এসে পড়েছে। দেখো মানুষ হয় জীব, জীব তোমার কি শুধুমাত্র মানুষই জীব? যে ছাগল, যেটা ছাগল সেটা কি জীব না? যেটা কুকুর বা যেটা গরু, যেটা বাঘ, সেটা কি জীব না? সবই জীব। কিন্তু জীব বললে কিন্তু তুমি মানুষ বুঝবা না, মানুষ বললে জীব বুঝবা, কিন্তু জীব বললে তুমি মানুষ বুঝবা না। জীব হচ্ছে তোমার ধরো এত বড় একটা বিষয়, আর মানুষ হচ্ছে তোমার এইটুকু একটা বিষয়। তার মানে এক্ষেত্রে দেখো তোমার কি ঘটেছে এক্ষেত্রে, আর এটা হচ্ছে জীব। তার মানে এই ক্ষেত্রে অব্যাপক, এই যে সংজ্ঞার্থ পদ থেকে কিন্তু তোমার সংজ্ঞেয় পদটা কিন্তু বেশি ব্যাপক, ঠিক আছে, এটা বেশি ব্যাপক, যার ফলে কিন্তু এই ক্ষেত্রে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে, ঠিক আছে, অব্যাপক। আর এই ক্ষেত্রে দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব, এই ক্ষেত্রে উল্টা ঘটেছে। মানুষ হচ্ছে ধরো এই বিষয়টা হচ্ছে মানুষ, আর এই ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব। ধরো তোমার এই মানুষ, এইটার মধ্যে এই অংশটুকু হচ্ছে তোমার সভ্য, আর এই অংশটুকু আছে অসভ্য, ঠিক আছে। যে অসভ্য সে কি মানুষ না? সেও মানুষ, ঠিক আছে। আমরা জানি যে বুদ্ধিবৃত্তি থাকলে আর সে জীব হইলে সে মানুষ, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে দেখো তোমার শুধুমাত্র এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে, এই অংশটুকু তুলে ধরা হয়নি। তার মানে এই ক্ষেত্রে কি করেছে? এই ক্ষেত্রে আমাদের তোমার এই ক্ষেত্রে তোমার অব্যাপক, এই ক্ষেত্রে আমাদের অব্যাপক ঘটেছে। এই ক্ষেত্রে আমি একটা ভুল করা হয়েছিল ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের অতি ব্যাপক, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের অতি ব্যাপক ঘটেছে, ঠিক আছে, সরি ফর দ্য মিসকনসেপশন, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমাদের ঘটেছে হচ্ছে তোমার অব্যাপক, এই ক্ষেত্রে আমাদের অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তো আমরা যদি দেখো এই ক্ষেত্রে তোমার এই দুইটা বিষয় তোমার এই ক্ষেত্রে ইঙ্গিত রয়েছে, এটাই বলতে হবে। তারপর দেখো এই ক্ষেত্রে তোমার বলা হয়েছে তোমার জাত্যর্থ কি? জাত্যর্থ হচ্ছে তোমার কোন পদের অপরিহার্য বা আবশ্যিক যে গুণাবলী, আবশ্যিক গুণ বা গুণাবলী প্রকাশ করে তাকে বলা হয় তোমার জাত্যর্থ। তারপর দেখো খতে বলা আছে আমাদের বর্ণনায় কোন ধরনের কোন কোন ইসের উল্লেখ করা হয়। আমরা জানি যখন তোমার একটা প্রকাশ করে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে বিভেদক লক্ষণ করা হয়, ঠিক আছে। বিভেদক লক্ষণ কি? যেটা অন্যান্য জীব বা অন্যান্য প্রাণী বা অন্যান্য তোমার পদ থেকে সেটাকে আলাদা করে। আর তোমার যখন আমরা একটা বর্ণনা দিই তখন আমরা বলি তোমার হচ্ছে উপলক্ষণ, ঠিক আছে, উপলক্ষণ বা অবান্তর লক্ষণ। উপলক্ষণ বা অবান্তর লক্ষণ কি? যেটা জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে তোমার অনিবার্যভাবে নিঃসৃত নয়, ঠিক আছে। সেগুলোকে দেখো তোমার একটা হচ্ছে তোমার জাত্যর্থ নয়, দুইটার একটাও কিন্তু জাত্যর্থ নয়, ঠিক আছে। একটা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত, একটা দেখা যাচ্ছে তোমার জাত্যর্থ থেকে তোমার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত না, এই জন্য এই দুইটা আলাদা নাম, কিন্তু মূলত দুইটার একটাও কিন্তু জাত্যর্থ নয়, ঠিক আছে। যেহেতু আমরা জানি যে একটা পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করার জন্য তোমার জাত্যর্থ প্রকাশ করতে হয়, আর এই ক্ষেত্রে আমরা জানি যে বর্ণনায় জাত্যর্থ প্রকাশ করতে হয় না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ প্রকাশ করা হয়। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যায় কোন বিষয়টিকে প্রকাশ করে? সাক্ষ্য কি দিয়েছিল? একজন কৃষক, তিনি একটি হত্যা মামলায় সাক্ষ্য দেয়, তিনি আদালতে কাঠগড়ে উঠার পরে জজ সাহেব সত্যতা স্বীকার করেন, তারপর বলে ঘটনা যেভাবে দেখেছিলেন সেভাবে উপস্থাপন করেন, ঠিক আছে। তো এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা আমাদের এক্ষেত্রে লতিফ মিয়ার এই দ্বারা তোমার যে উপস্থাপন করেছে এটা দ্বারা আমাদের বর্ণনাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, বর্ণনা। তো এটাই তোমার পরবর্তীতে বলতে হবে বর্ণনা বৈশিষ্ট্য কি বা উদ্দীপকের সাথে কিভাবে মিল আছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের ঘতে বলা আছে দেখো তোমার উদ্দীপকে উল্লিখিত বিষয়টি যৌক্তিক সংজ্ঞার কোন কোন ক্ষেত্রে বৈসাদৃশ্য। তার মানে যৌক্তিক সংজ্ঞার সাথে তোমার এই বর্ণনার পার্থক্যটা বলতে হবে, ঠিক আছে। এটা আমরা অলরেডি সলভ করে এসেছি। তারপর দেখো 7 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার পদের কোন দিকটি উল্লেখ করা হয়। যৌক্তিক সংজ্ঞার পদের কোন দিকটি উল্লেখ করা হয়? তোমার এই ক্ষেত্রে দেখো আমাদের জাত্যার্থের দিকটা উল্লেখ করা হয়। তারপর দেখো বলা আছে তোমার দেখো বলা আছে এক্ষেত্রে খতে
যে তোমার সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে আমরা জানি যে একটি যৌক্তিক সংজ্ঞা প্রদান করার জন্য 5টি নিয়ম প্রদান করা হয়। এই 5টি নিয়মের বাইরে কিন্তু তুমি যেতে পারবে না, কোনো রূপক ব্যবহার করতে পারবে না, তুমি অব্যাপক কিংবা অতিব্যাপক ওয়ার্ড ব্যবহার করতে পারবে না, কিন্তু কিংবা তুমি অর্থক শব্দ ব্যবহার করতে পারবে না। এরকম 5টা যেই রুলস আছে, এই রুলসের বাইরে গেলে কিন্তু ওইটার যৌক্তিক সংজ্ঞা থাকবে না। এই যে তোমার একটা ব্যারিয়ার দিয়ে দিল, ঠিক আছে, এই যে 5টা কর্নার দিয়ে তোমার একটা ব্যারিয়ার দিয়ে দিল, ঠিক আছে, যে এর বাইরে তুমি যেতে পারবে না, এটাই হচ্ছে তোমার সীমাবদ্ধতা। এর বাইরে যখন যাবে তখন কিন্তু সেটা হয়ে যাবে বর্ণনা, সেটা কিন্তু আর যৌক্তিক সংজ্ঞা থাকবে না। তার মানে এগুলো হচ্ছে মূলত তোমার যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে আনিসের সংজ্ঞাটিতে সংগঠিত অনুপপত্তি নির্ণয় করো। আনিসের সংজ্ঞাটি যদি দেখি আমরা, পপি আনিস বলা মানুষ হলো জীব, তা মানুষ হলো জীব, এটা এই ক্ষেত্রে কোনটা ঘটেছে? এই ক্ষেত্রে আমরা তোমার যে অনুপপত্তিটি সেটা হচ্ছে আমাদের অতি ব্যাপক, ঠিক আছে, মানুষ পদটিকে অতি ব্যাপক করে তোলা হয়েছে, ঠিক আছে, তুলে ধরা হয়েছে। আর এই ক্ষেত্রে দেখো ঘতে বলা হচ্ছে উদ্দীপকে রানা ও পপির বক্তব্যের তুলনামূলক। রানা কি বলেছে? তোমার রানা বললো মানুষ হয় বুদ্ধিমান জীব, আর পপি বললো মানুষ হয় সামাজিক এবং বিবেকবান সত্তা। তার মানে এই ক্ষেত্রে দেখো রানা যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের তোমার রানার এটা ছিল তোমার এই ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা। আর পপি যেটা বলেছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের বর্ণনা। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা, এবং এদের মধ্যে তুলনাগুলো তোমার ব্যাখ্যা করতে হবে, ছক দিয়ে করবা, ঠিক আছে, যেভাবে আমি শুরুতে দেখিয়ে আসলাম যে ছক দিয়ে যেভাবে করার কথা বলেছি সেইভাবে করবা, ঠিক আছে। তারপরে সৃজনশীলে দেখো বলা হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টি। দেখো এক্ষেত্রে খতে বলা আছে আমাদের মূলত যে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তিকে আমরা জানি যে একটি তোমার পদের যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের পদের তোমার কি করতে হয়? পদের তোমার পূর্ণজাতার্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্ট করতে হয়, ঠিক আছে, এর বেশি বা কম কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এবং এক্ষেত্রে যদি দেখো যৌক্তিক সংজ্ঞা এই নিয়মের অমান্য করে যদি পদের এই নিয়ম তোমার যৌক্তিক অতিরিক্ত একটি গুণের উল্লেখ হয়, ঠিক আছে, এবং সেই গুণটি যদি উপলক্ষ নয় তাহলে সেটা হচ্ছে তোমার বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, ঠিক আছে। তো আমরা দেখো এক্ষেত্রে গতে দেখো বলা আছে তোমার দৃশ্যকল্প 1-এ সংঘটিত অনুপপত্তিটি নির্ণয় করো, ঠিক আছে। দৃশ্যকল্প 1-এ কি বলা আছে? রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের রাজা। এই যে সুন্দরবনের রাজা এইটা ব্যবহার করা আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার রূপক, একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে অনুপপত্তিটি ঘটেছে সেটি হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে দৃষ্টান্ত 2-এ পদগুলো সংজ্ঞার অযোগ্য। দৃশ্যকল্প 2-এ কি বলা আছে? দিনাজপুর রাসেল। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে তোমার নামবাচক, নামবাচক বলতে পারো, বা বিশেষ পদ বলতে পারো, বিশেষ, বা বলতে পারো তোমার নির্দিষ্ট। এই পদগুলা কিন্তু তোমার আমরা জানি যে কি এগুলা কিন্তু আমাদের যৌক্তিক সংজ্ঞার অযোগ্য, ঠিক আছে। যৌক্তিক সংজ্ঞায় এই পদগুলো আমরা ব্যবহার করতে পারি না। কেন ব্যবহার করতে পারি না? আমরা জানি যে এগুলার কোনো কাছাকাছি জাত্যর্থ নেই, কিংবা এগুলার কোনো কাছাকাছি নিকটতম জাতীয় নেই, ঠিক আছে। জাত্যার্থ বা নিকটতম জাতীয় না থাকার কারণে এই পদগুলার সংজ্ঞা দেয়া যায় না, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টি? যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টি? যৌক্তিক সংজ্ঞার অংশ হচ্ছে 2টি, ঠিক আছে, 2টি। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে আমাদের খতে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি কি? দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি এই ওয়ার্ডের মধ্যে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে আমরা যদি একটি সংজ্ঞার মধ্যে এইরকম কোনো ওয়ার্ড ব্যবহার করি যেগুলো আমরা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, যেগুলো সাধারণত প্রচলিত না, তাহলে ওই অনুপপত্তিটার নাম হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের দৃশ্য 1-এ সংজ্ঞাটিত অনুপপত্তি। দৃশ্যকল্প 1-এ যে এইটি যদি আমরা দেখি, শিক্ষক হলো শিক্ষক, ঠিক আছে। এই যে বিষয়টা, এই বিষয়টা দেখো তুমি সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটা বিষয় কিন্তু একই জিনিস বোঝানো হচ্ছে, ঠিক আছে। শিক্ষক হলো শিক্ষক, তার মানে এটা কোন ধরনের অনুপপত্তি? এটা হচ্ছে আমাদের দেখো তোমার চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। দুইটা বিষয় দ্বারা কিন্তু একই বিষয়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমাদের চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ঘতে দেখো বলা হচ্ছে তোমার দৃশ্য 2-এর সংজ্ঞাটিতে পাঠ্য বইয়ের আলোকে করো। সংজ্ঞাটি যদি দেখি, বৃক্ষ হয় জড়, বৃক্ষ নয় জড়। তার মানে নয় ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কোনটা? এটা হচ্ছে আমাদের ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ আমরা জানি যে কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় আমরা কোনো ন অর্থক পদ ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, কোনো নয় ব্যবহার করতে পারবো না। এগুলো ব্যবহার করলে আমাদের তোমার কি হয়? ন অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।
এই ক্ষেত্রে আমাদের 10 নং সৃজনশীলে বলা হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞা কি, এটা কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি, কিংবা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কি বুঝো এটাও আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তো আমরা দেখো এই ক্ষেত্রে যদি বলি তোমার এই ক্ষেত্রে যে বিষয়টা আছে আমাদের তোমার যদি উদ্দীপকের রোদেলার নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করো। ঠিক আছে, রোদেলা কি বলেছে দেখো, রোদেলা বলল রোদেলা তার বন্ধু কনককে বলল উট হয় মরুভূমির জাহাজ। ঠিক আছে, তো মরুভূমির জাহাজ এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা আমরা বুঝতে পারি তোমার এক্ষেত্রে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের যদি তোমার রোদেলা কথা শুনলে কনক বলল কি কোন গ্রাম নয় অসুন্দর, এই যে নয় এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা আমাদের বোঝানো হচ্ছে তোমার নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের দেখো দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে, দুইটাই হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞার নিয়মের পরিপন্থী। ঠিক আছে, তোমার নিয়মের পরিপন্থী এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে যে একটার মাধ্যমে যুক্তি আমরা রোদেলার বক্তব্যের মাধ্যমে জানতে পারি এক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার তোমার যেটা করা হচ্ছে সেটা হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর আমরা জানি যে ঘতে তোমার যেটা নির্দেশ করা হচ্ছে সেটা হচ্ছে তোমার তোমার কি বলে সেটা হচ্ছে তোমার নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে বাহুল্য সংজ্ঞা কি, বাহুল্য সংজ্ঞা কি আমরা অলরেডি জানি, বাহুল্য সংজ্ঞা হচ্ছে তোমার যদি কোনো ইসের পদের তোমার করা হয় উপলক্ষণ কি করা হয়। ঠিক আছে, তাহলে সেটাকে তোমার বাহুল্য সংজ্ঞা বলা হয়, তার নির্দেশ করা হলে। তারপর দেখো সংজ্ঞা বর্ণনা এক নয় কেন এটা আমরা জানি। ঘতে বলা হচ্ছে উদ্দীপকে মৃদুলের বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করো। তার যদি দেখি মৃদুলের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি কি, মৃদুল তার বন্ধু সোবাহানকে বলল মানুষ হইল হর্ষ ক্লেশ লাঞ্ছিত বোধ শক্তি সম্পন্ন দেহান্ত জীবাত্মা। ঠিক আছে, তার মানে দেখো এটা কিন্তু আমার উচ্চারণ করতে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার এটা দ্বারা কোন প্রকৃতিকে বোঝানো হচ্ছে, এটা দ্বারা কিন্তু তোমার দুর্বোধ্য। ঠিক আছে, যে এটা আমাদের দেখো একটা জিনিস পড়তেই সমস্যা হচ্ছে এবং এটার অর্থ বোঝা তো পরের বিষয়, তার মানে এই ক্ষেত্রে যে অনুপপত্তিটা ঘটেছে সেটা হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, আর এক্ষেত্রে ঘতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে মৃদুল এবং সোহানের বক্তব্যের নির্দেশ। মৃদুল এবং সোহান কি বলেছে, মৃদুল বলেছে তোমার মৃদুলের কথা শুনে সোহান বলল মানুষ হয় সৃষ্টির মুকুট। এই যে সৃষ্টির মুকুট এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর আমরা তো মৃদুলেরটা জানি দুর্বোধ্য সংজ্ঞাজনিত, তার মানে এক্ষেত্রে এই দুইটা তুলনামূলক আলোচনা করতে আমাদের এক্ষেত্রে ঠিক আগের সৃজনশীলের মতো এক্ষেত্রে তোমার দুইটার যে দুই ধরনের অনুপপত্তি এইগুলো আলাদা আলাদা। তোমার প্রথমে বলবা যে মৃদুলের ঋষি এটা ঘটেছে, সোবাহানের ঋষি এটা ঘটেছে, তারপর যৌক্তিক সংজ্ঞা কি এটা পরের প্যারা দিলে, তারপরের প্যারা দিলে মৃদুলেরটা কি অনুপপত্তি ঘটেছে, তারপরে আমরা বলবো যে সোবাহানেরটা কি অনুপপত্তি ঘটেছে, তারপর আমরা একটা দিয়ে দিব। ঠিক আছে, যে সাথে আমরা একটা কি বলে একটা কনক্লুশন দিয়ে দেব, পরিশেষে বলা যায় এদের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের অমান্য ঘটেছে, মৃদুলের বক্তব্যে তার ঠিক আছে যেটা রূপক ভাষার এই অনুপপত্তি ঘটেছে। ঠিক আছে, এই বিষয়গুলো বলতে হবে। দেখো যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে এটা আমরা জানি। স্বকীয় নামবাচক পদে যৌক্তিক সংজ্ঞা দেয়া যায় না কেন এটাও আমরা জানি। তারপর দেখো উদ্দীপক একে যৌক্তিক সংজ্ঞার যে অনুপপত্তি ঘটেছে, কোন অনুপপত্তি ঘটেছে উদ্দীপক একে দেখো চর্চা হলো অনুশীলন, চর্চা হলো অনুশীলন। তো এটা দ্বারা কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, এটা দ্বারা দেখো চক্রক সংজ্ঞাজনিত। ঠিক আছে, চক্রক কারণ কি তোমার চর্চা মানে কি, চর্চা মানে হলো একটা বিষয় বারবার করা, অনুশীলন মানে হচ্ছে তোমার একটা বিষয় বারবার করা। এই যে তোমার চর্চা এবং অনুশীলন দুইটা সমার্থক শব্দ। ঠিক আছে, আমরা জানি যে তোমার একটা সংজ্ঞার মধ্যে যখন দুইটা সমার্থক শব্দকে ব্যবহার করা হয় বা একই বিষয় বোঝানো হয়, এরকম দুইটা বিষয় ওয়ার্ড ব্যবহার করা হয়, তখন সেটা হচ্ছে তোমার চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। আর দৃশ্যকল্প 2 কি বলা হচ্ছে সংজ্ঞাটির যথার্থতা যদি করতে যাই, চিকেন ফ্রাই হলো ডুবন্ত তেলে অর্জিত ভক্ষণযোগ্য অতিশয় সুস্বাদু খাদ্য। তো এটা কোন ধরনেরই করা হয়েছে দেখো, এটা এক্ষেত্রে কি দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই যে দুর্বোধ্য ভাষা সংজ্ঞাজনিত এটা অনুপপত্তি ঘটেছে। ঠিক আছে, তো এটা কোন নিয়মকে করেছে তোমার অমান্য করেছে, কিংবা কিভাবে এটা তোমার দুর্বোধ্য হইলো। ঠিক আছে, এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি। দেখো 13 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে সংজ্ঞার্থ পদ কি, সংজ্ঞার্থ পদ কি আমরা অলরেডি জানি। ঠিক আছে, যেই পদের তোমার সংজ্ঞা দেওয়া হয় ঠিক আছে তাকে সংজ্ঞার্থ পদ বলা হয়। ঠিক আছে, তারপর দেখো বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে, বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে এটা আমরা জানি। দৃশ্যকল্প 1 যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে, দৃশ্যকল্প 1 যদি আমরা দেখি
জীবিত নয় মৃত, তার মানে কি এই যে নয় আছে তার মানে এটা হচ্ছে নঅর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর যৌক্তিক সংজ্ঞা নিয়মের আলোকে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এর অনুপপত্তির তুলনামূলক আলোচনা করো। দৃশ্যকল্প 2 এ কি বলা আছে দেখো, বলা আছে শীতকালীন সবজি হলো ফুলকপি এবং মূলা, আর এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হয় গ্যাস। দেখো শীতকালীন সবজি হলো ফুলকপি এবং মূলা, এক্ষেত্রে কি শুধুমাত্র ফুলকপি আর মূলাই কি শুধুমাত্র শীতকালীন সবজি? টমেটো, লাউ, তারপর আমাদের পাতাকপি কিংবা আরো যেসব বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের তোমার শীতকালীন সবজি। তার মানে এক্ষেত্রে দেখো এই শীতকালীন এই বিষয়টাকে ছোট করে আনা হয়েছে এগুলোর মাধ্যমে। তার মানে এটা কোনটা করেছে? এটা হচ্ছে আমাদের অব্যাপক, ঠিক আছে, এক্ষেত্রে অব্যাপক, সম্পূর্ণভাবে ব্যাপক করতে, ঠিক আছে, হয় নাই, সক্ষমতা হয় নাই। আর যদি আমরা দৃশ্যকল্প 3 এ দেখি কার্বন ডাইঅক্সাইড হয় গ্যাস, এক্ষেত্রে গ্যাস পদটা দ্বারা কি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়? আমরা কিন্তু এক্ষেত্রে মিথেন বলো, অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো কিংবা হাইড্রোজেন বলো, আরো বিভিন্ন যেসব গ্যাস আছে ওই গ্যাসগুলোকেও কিন্তু আমরা এক্ষেত্রে বুঝে থাকি। তার মানে এক্ষেত্রে কোনটা করেছে? ওই দৃশ্যকল্প 2 এর উল্টা, তার মানে এক্ষেত্রে আমাদের অতি ব্যাপক কার্বন ডাইঅক্সাইড এই ওয়ার্ডটাকে আমরা অতি ব্যাপক করে তুলে ধরেছি, ঠিক আছে। তোমার মেইন ফোকাস থাকবে এইটার সাথে এইটার তুলনা করা, মানে আমার এই পদটার থেকে এই পদটা, শুরুর পদটার সাথে শেষের পদটার তুলনা করা। কারণ কি কার্বন ডাইঅক্সাইড বললে তুমি কি গ্যাস বললে কি শুধু কার্বন ডাইঅক্সাইডকে বুঝো না, আবার শীতকালীন সবজি বললে কি ফুলকপি আর মূলা বুঝো না, কোনটার বেশি? যদি আমরা দেখি এই ক্ষেত্রে এইটা দ্বারা ছোট করা হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অব্যাপক। আর যদি এই শেষের পদটা দ্বারা যদি দেখি এটাকে বড় করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে অব্যাপক, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি 14 নম্বর সৃজনশীলে দেখো বলা হচ্ছে তোমার বাহুল্য সংজ্ঞা কি আমরা জানি, সুখ নয় দুঃখ, সংজ্ঞাটি সঠিক নয় কেন? কারণ এটা হচ্ছে তোমার নঅর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপর দেখো গতে বলা হচ্ছে দৃশ্যকল্প 1 মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তার মানে এক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে, এই সংজ্ঞাটা যৌক্তিক এবং যথার্থ, এই জন্য এটাকে দ্বারা তোমার যৌক্তিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এক্ষেত্রে কোনো অনুপপত্তি ঘটেনি, ঠিক আছে, এটা একটা যৌক্তিক সংজ্ঞা। আর দৃশ্যকল্প 1 এবং 2, দৃশ্যকল্প 2 এ কি বলা হচ্ছে? যিনি দেশ পরিচালনা করা হন তাকে রাজা বলা হয়, তিনি প্রজাদের মঙ্গল কামনা করেন। তার মানে এই দৃশ্যকল্প 2টা কি? দৃশ্যকল্প 2টা হচ্ছে তোমার বর্ণনা, তার মানে এই ক্ষেত্রে তোমার বর্ণনা এবং যৌক্তিক সংজ্ঞার পার্থক্যটা বলতে বলা হচ্ছে। তারপর দেখো আমাদের 15 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে তোমার পরমতম জাতি কি? পরমতম জাতি হচ্ছে যেটি সর্বোচ্চ জাতি, ঠিক আছে, যেই জাতির উপরে আর কোনো জাতি নেই, ঠিক আছে। যেমন আমাদের পরমতম জাতি হচ্ছে দ্রব্য, এর উপরে কোনো জাতি নেই, একে কোনো আসন্নতম জাতির অন্তর্ভুক্ত করা যায় না, এই জন্য এটা হচ্ছে পরমতম জাতি। যৌক্তিক সংজ্ঞার 2টি উদ্দেশ্য লেখো। যৌক্তিক সংজ্ঞার 2টি উদ্দেশ্য কি? এক্ষেত্রে এইভাবে না দিয়ে তুমি এইভাবে 1 দিবা, এইভাবে 2 দিবা, এটা সুন্দর দেখা যায়। এইভাবে একদম একটানা না লিখে, ঠিক আছে। একটি পদে পূর্ণ যাত্রাতে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা, আরেকটি হচ্ছে অস্পষ্ট, সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে প্রকাশ করা, এই হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞার 2টি তোমার উদ্দেশ্য এক্ষেত্রে, ঠিক আছে। গতে দেখা বলা হচ্ছে উদ্দীপকের শাফির বক্তব্য দ্বারা যৌক্তিক সংজ্ঞার কি বোঝানো হয়েছে? শাফির বক্তব্য কি? কলেজে কম্পিউটার ল্যাবে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, আরিফ স্বপনকে বলল বিদ্যুৎ কি? উত্তরে স্বপ্ন, যেটা বললো দরকার নেই এখন। তাদের বন্ধু শাফি বলল তোমাদের বক্তব্যের বাইরেও বিশ্বসভার কতগুলো অপরিহার্য ধারণা আছে যা সংজ্ঞায়িত করা যায় না। এক্ষেত্রে দেখো কোন পদে তোমার সংজ্ঞা করা যায় না, তোমার করা যায় না, নির্দেশ করা যায় না, ওটা কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা, যেমন নির্দিষ্ট পদ বা বিশেষ পদ, এগুলো যে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না। যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতা, যে 5টি নিয়ম আছে, 5টি নিয়মের বাইরে যেতে পারবে না, ঠিক আছে, 5টি নিয়মের মধ্যে থাকতে হবে, বাহুল্য হইতে পারবে না, কিংবা আমাদের দেখো নঅর্থক হইতে পারবে না, চক্রক হইতে পারবে না, অব্যাপক বা অতিব্যাপক হইতে পারবে না, এই বিষয়গুলোই তোমার এক্ষেত্রে বলতে হবে, ঠিক আছে। এটাই মূলত এক্ষেত্রে করা হচ্ছে যে সবগুলো ধারণা তোমার সংজ্ঞায়িত করা যায় না। আর আমরা যদি ঘতে দেখে বলা হচ্ছে দেখো স্বপন এবং আরিফের দ্বিতীয় বক্তব্য, আর স্বপ্ন কি বললো দেখো, এক্ষেত্রে স্বপ্ন বললো বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ, ঠিক আছে, একটা বিষয়। আর আরিফ প্রথম বললো তোমার উত্তর হয়নি, কারণ বিদ্যুৎ হলো 2টি জিনিস, এই যে দ্বিতীয় বক্তব্য, বিদ্যুৎ হলো 2টি জিনিসের ঘর্ষণ দ্বারা প্রবাহিত, পাথে বা কম্পিউটার, টেলিভিশন চলে। তো স্বপ্নের বক্তব্যটা কি ছিল? যে এটা হলো তোমার বৈদ্যুতিক চার্জের প্রবাহ। তার মানে এক্ষেত্রে কিন্তু দেখো তোমার কি সংজ্ঞা এবং বর্ণনার মাধ্যমে, সংজ্ঞা স্বপ্ন এবং আরিফের বক্তব্যের মাধ্যমে সংজ্ঞা এবং
ইসের বর্ণনার। তো আমরা স্বপ্ন যে বিষয়টা বলেছে, দেখো বিদ্যুতের সংজ্ঞা বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ বলে অভিহিত। এক্ষেত্রে পূর্ণ যাত্রার্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্ট করা হয়েছে, ঠিক আছে। স্বপ্ন কিন্তু এক্ষেত্রে বিদ্যুতের যে পূর্ণ ইটা যাত্রার্থ এবং এটার যে আসন্নতম জাতি, এই বিষয়টা তোমারই করা হয়েছে, ঠিক আছে। কারণ বিদ্যুৎ তোমার একটা প্রবাহ, ঠিক আছে, এটা হচ্ছে জাতি, আর এটা তোমার অন্যান্য থেকে আলাদা করে এটা হচ্ছে বৈদ্যুতিক চার্জ। তার মানে এক্ষেত্রে বিদ্যুতের তোমার একটা সংজ্ঞা প্রদান করা হয়েছে। আর এক্ষেত্রে আমরা যখন দেখবো তোমার ঈশার বক্তব্যটা যেটা ছিল আরিফের বক্তব্য, সেটা কিন্তু দেখো তুমি একাধিক লাইনের মাধ্যমে সে কিন্তু এক্ষেত্রে দেখো যে তোমার বিদ্যুৎ হলো দুটি জিনিসের ঘর্ষণ দ্বারা সৃষ্ট প্রবাহ, যার ফলে বৈদ্যুতিক বাতি, পাখা, তারপর কম্পিউটার, টেলিভিশন চলে। তার মানে এই ক্ষেত্রে সে আসলে একটা বিদ্যুতের বর্ণনা দিয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের মূলত এই ক্ষেত্রে তাদের মধ্যে যে সব পার্থক্যটা আছে, বর্ণনা এবং যৌক্তিক সংজ্ঞার যে পার্থক্য, এই বিষয়গুলো আমাদের এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের যৌক্তিক সংজ্ঞার রিলেটেড যেসব সৃজনশীল এবং যেসব তোমার এইগুলো আছে রিভিশন দেয়া যায় যে বিষয়গুলো নিয়ে, ওই বিষয়টার উপরে একটা ব্রিফলি একটা ক্লাস করা হলো, ঠিক আছে। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে এই ক্লাসগুলো আবার টেনে দেখবা, কিংবা আমাদের বই খুলে যে বইগুলো আছে একাদশ দ্বাদশ শ্রেণীর, ওই বইগুলো খুলে একটু দেখে নেবা, ঠিক আছে। তাহলে দেখবা আমাদের এইটা ধারণাটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।